হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 10 নম্বর সেট আছে ইটাহার হাই স্কুল এইচএস এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক থেকে আছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়। অ্যাকচুয়ালি 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে লাভ হলো 20 টাকা, কিন্তু শতকরা লাভ কিন্তু 20 টাকা নয় বা 20% লাভ নয় এটা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে 40 টাকা যখন ক্রয় মূল্য তখন 20 টাকা লাভ হচ্ছে, কিন্তু 100 টাকা ক্রয় মূল্য হলে কত লাভ হতো সেটাই কিন্তু আমাদের বের করতে হবে, আর তাকে বলা হয় শতকরা লাভ। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে কত লাভ হতো এটাই মূলত বের করতে হবে। তাহলে এখানে লিখব ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান 40 টাকা, বিক্রয় মূল্য সমান 60 টাকা, আর লাভ সমান 60 মাইনাস 40 টাকা সমান 20 টাকা। তাহলে 20 টাকা লাভ হয়েছে। এখন শতকরা লাভ বের করতে গেলে ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হয় সেটা দেখতে হবে। তাহলে ক্রয় মূল্য যখন 40 টাকা তখন লাভ হচ্ছে 20 টাকা। ক্রয় মূল্য 20 টাকা হলে 40 টাকা হলে লাভ হয় সমান 20 টাকা, আর ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 20/40 টাকা, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে লাভ হবে 20 × 100/40। তাহলে 20 দিয়ে কাটাকুটি করলে 20 একটা 20, 20 দুগুণে 40, এটা হলো 50 সমান 50 টাকা। অতএব লাভ সমান 50%। তাহলে এখানে 50% লাভ। দুই জায়গায় আছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়। শ্রেণীর পরিসংখ্যা হলো শ্রেণীর উচ্চ সীমানা, শ্রেণীর নিম্ন সীমানা, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর যে কোনো মান দ্বারা। তাহলে এখানে হবে শ্রেণীর মধ্যমান দ্বারা। কোনো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের উচ্চতা কত? তাহলে বাহুর দৈর্ঘ্য সমান এখানে আছে 4 সেন্টিমিটার। উচ্চতার সূত্র আমরা জানি, উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু বাহুর জায়গাতে 4 সেমি লিখব, সেন্টিমিটার, 2 দুগুণ 4 সমান 2√3 সেন্টিমিটার। পিকিউআর ত্রিভুজের কোণ পিকিউআর 90 ডিগ্রি কোণ এবং পিআর সমান 10 সেন্টিমিটার। পিআর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউএস এর দৈর্ঘ্য কত? তাহলে ছবিটা নিখুঁতভাবে প্রথমে আঁকতে হবে। এখানে পিকিউআর ত্রিভুজের কোণ পিকিউআর 90 ডিগ্রি। এটা হলো পিকিউআর ত্রিভুজ। তাহলে কোণ পিকিউআর এটা 90 ডিগ্রি, পিআর এটা 10 সেন্টিমিটার বলা আছে, পিআর এটা 10 সেন্টিমিটার। এখন এরপর বলা আছে পিআর বাহুর মধ্যবিন্দু এস, এই বিন্দুটা এস। তাহলে কিউএস এর দৈর্ঘ্য বের করতে হবে। এই কিউএস এর দৈর্ঘ্য আর এস এর দৈর্ঘ্য এবং পিএস এর দৈর্ঘ্য সমান হয়। কিউএস সমান আর এস সমান পিএস। তাহলে কিউএসটা, পিএসটা এবং আর এসটা এই তিনটে দৈর্ঘ্য পরপর সমান হয়। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য নিশ্চয়ই এই 10 সেন্টিমিটারে হাফ করে। অর্থাৎ কিউএসটা এই অতিভুজের অর্ধেক হয়,
প্রতিভুজ যেহেতু 10 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে কি? তার মানে হলো বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20 টাকা লাভ হবে, তার মানে হলো এটা। তাহলে সেটা আগে লিখে নিই। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20 টাকা ও ক্রয় মূল্য হয়, এখানে বুঝতে হবে যে 100 টাকায় বিক্রি করেছি, 20 টাকা লাভ হয়েছে, তাহলে কেনা মূল্য ছিল 100 টাকার থেকে 20 টাকা কম, অর্থাৎ 80 টাকা। 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি, সমান 80 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে হলো 100 টাকায় কেনা হয়েছে, 80 টাকা না 100 টাকায় বিক্রি করা হয়েছে, 80 টাকায় কেনা হয়েছে এবং 20 টাকা লাভ হয়েছে। এখন ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে গেলে এই যে 80 টাকায় কেনা হয়েছে, এটা যদি 100 টাকায় কেনা হতো তাহলে কত লাভ হতো সেটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ সমান এই 20 টাকা। তাহলে 100 টাকা হলে কত লাভ হতো সেটা বের করার। তাহলে 1 টাকা হলে এটা হবে 20/80 টাকা, ঐকিক নিয়মে করছি। আর 100 টাকা হলে লাভ সমান 20 × 100/80। 4 20 100, 4 20 80 আর 5 20 100। আর না, এটা 4 20 80, 4 25 100 সমান 25 টাকা। অতএব ক্রয় মূল্যের উপর 25% লাভ। পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণী মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10, শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? তাহলে এরকম যদি একটা শ্রেণী মনে করলাম, এটা মাঝখান, তাহলে এই মধ্যবিন্দু বলা আছে 42 আর শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 10, তাহলে এদিকটা হাফ ওই 5 আর এদিকটা 5, তাহলে 42-এর সাথে 5 যোগ করলে আমরা পাই 42 + 5 = 47, আর এখানে 42 থেকে 5 বিয়োগ করলে 37। তো 42 থেকে আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখব কি যে মধ্যবিন্দু সমান 42, শ্রেণী দৈর্ঘ্য সমান 10, নিম্ন সীমা সমান 42 থেকে বিয়োগ করব 10/2 সমান 42 - 5, এটা হবে 37। উচ্চ সীমা সমান 42 + 10/2 সমান 42 + 5 সমান এটা হলো 47। ABCD সমান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100 বর্গ একক এবং BC বাহুর দৈর্ঘ্য
বিসি বাহুর মধ্যবিন্দু পি এ বিপি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে এখানে একটা এবিসিডি সামান্তরিক এঁকে নিতে হবে। এ বি সিডি এবিসিডি সামান্তরিক আঁকলাম। এর ক্ষেত্রফল 100 বর্গ একক বলা আছে। বিসি বাহুর মধ্যবিন্দু পি, এটা বিসি বাহু, এর মধ্যবিন্দু এটা পি। এ বি পি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এ বি পি, এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা করব কি, আমরা এডি এর মধ্যবিন্দু নেব, নিয়ে তার সাথে পি বিন্দু যোগ করব। এটা কিউ মনে করলাম। তো যখন যোগ করলাম তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল, উপরে আর একটা সামান্তরিক। তাহলে এই নিচেরটার ক্ষেত্রফল টোটাল সামান্তরিকের হাফ, আবার এটা সামান্তরিকের কর্ণ, তাহলে এইটার ক্ষেত্রফল যত এটার ক্ষেত্রফল তত। তাহলে এই যে মার্কিং করেছে আলাদা করে, এর ক্ষেত্রফল হবে এই সামান্তরিকটার হাফ। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল টোটালটার হাফ, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকের হাফ। তাহলে সেখান থেকে আমরা এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এডি এর মধ্যবিন্দু কিউ এর সাথে পি বিন্দু যুক্ত করা হলো। এখন এ বি পি কিউ ও কিউপি সিডি সমান্তরিক দুটির ক্ষেত্রফল সমান হবে। অতএব এ বি পি কিউ এর ক্ষেত্রফল সমান, টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া ছিল 100, তাহলে 100 এর হাফ, 100/2 বর্গ সেমি সমান 50 বর্গ সেমি। এপি হলো এবিপিকিউ এর কর্ণ, এপি। তাহলে আমরা জানি কোনো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বা দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে অতএব ত্রিভুজ এ বিপি সমান হাফ অফ সামান্তরিকের নাম এবি পি কিউ সমান হাফ ইন্টু এটা 50 পেলাম, তাহলে এটা হলো 50 বর্গ সেমি। সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ পি কিউ এর দৈর্ঘ্য কত? তো সমবাহু ত্রিভুজ এবিসি, এখানে একটা সমবাহু ত্রিভুজ প্রথমে এঁকে নিতে হবে। এ বি সি, এরপরে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এখন এবি ও এসির মধ্যবিন্দু, এবি এবং এসি এর মধ্যবিন্দু পি ও কিউ, এর মধ্যবিন্দু পি, এর মধ্যবিন্দু কিউ, পি ও কিউ, পি কিউ এর দৈর্ঘ্য অর্থাৎ এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে
আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় ও অর্ধেক হয়, অর্থাৎ পিকিউটা হবে বিসি এর হাফ। পিকিউ সমান হাফ ইন্টু হাফ বিসি, তাহলে সমান হাফ বিসি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলে সমান এটা হলো 4 সমান 4 সেন্টিমিটার। এরপরে 2 এর 5, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার, অর্ধবৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমি প্রথমে এখানে ব্যাসার্ধ ধরে নেব। মনে করি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। এখানে 36টা সেন্টিমিটার দেওয়া আছে, সেই জন্য ব্যাসার্ধ ধরার সময় 8 সেন্টিমিটার ধরলাম। এখন অর্ধবৃত্তটা যদি এঁকে নিই কিছুটা এরকম, এই নিচের পার্টটা হলো একটা অর্ধবৃত্ত, উপরের পার্টটা হলো আর একটা অর্ধবৃত্ত। তাহলে এটা অর্ধবৃত্তের কেন্দ্র, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, টোটালটা 2 পাই আর, তার মধ্যে শুধু এই পোর্শনটা নিচের পার্টটা এটা হবে পাই আর, এদিকটা পাই আর, ওপরেরটা পাই আর, হলো 2 পাই আর। তাহলে পরিসীমা বলতে এই অর্ধবৃত্তের পরিসীমা বের করতে গেলে আমাদের এই আর এবং এই পাই আর যোগ করতে হবে। পরিসীমা সমান আর প্লাস পাই আর সেমি সমান 2r প্লাস পাই আর সেমি সমান, যদি আর কমন নিই তাহলে 2 প্লাস পাইয়ের জায়গাতে আমরা 22-এর 7 বসিয়ে দিতে পারি। পাই লিখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে একটা লাইন বেশি করতে হবে, সেই জন্য আমি একবারে 22-এর 7 বসিয়ে নিলাম। 2-এর নিচে 1 আছে, 1 এবং 7 এর লসাগু 7, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 2কে গুণ, 7 দুগুণে 14, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 22কে গুণ, 22 1কে 22 সমান এটা হলো 14 প্লাস 22, তাহলে এটা 36/7। এখানে আর ছিল, আরটা গুণ করে দিলাম, তাহলে 36r/7। তো এই পরিসীমা প্রশ্নের মধ্যে বলা আছে 36 সেন্টিমিটার, তাহলে ব্যাস বের করতে হবে, অর্থাৎ এটা সমান 36 বলা আছে, আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে 36r/7 ইজ ইকুয়াল টু 36। এখান থেকে আমরা একবারে লিখতে পারি আর সমান 36, আর 36/7 এটাকে ঘুরিয়ে লিখলে 7/36, 36 কেটে দিলাম, তাহলে পেলাম 7। অতএব ব্যাস সমান, ব্যাসার্ধ আর বেরিয়েছে 7, তাহলে ব্যাস হবে এই 7-এর ডবল, অর্থাৎ ব্যাসার্ধের ডবল, তাহলে এটা 14। এরপরে 6, কোনো রম্বসের উচ্চতা 4 সেন্টিমিটার এবং বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের উচ্চতা, এখানে উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার, তারপরে বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার, ক্ষেত্রফল হবে সামন্ত্রিকের যা ক্ষেত্রফলের সূত্র, এখানে একই সূত্র ব্যবহার করতে পারি কারণ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল সমান ভূমি বা বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সমান ভূমি আছে বা বাহুর দৈর্ঘ্য আছে এখানে 5 সেন্টিমিটার। আমরা যদি এখানে রম্বসটা এঁকে নিই, তাহলে রম্বসের যেটা ভূমি এটা কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য, আর এটা মনে করো উচ্চতা, এটাকেই উচ্চতা ভাবলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ভূমি এটা 5, এটা 5, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর উচ্চতা এখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ভূমি যেটা আছে, ভূমি হলে একটা বাহুর দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার লিখেছে আর উচ্চতা 4 সেন্টিমিটার।
তাহলে এখানে লিখতে হবে বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল, বা অন্যভাবে বলা যায় 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার গুণ করছি তাহলে বর্গ সেন্টিমিটার। 4 5 20, তাহলে এটা হলো 20 বর্গ সেমি। আমরা এটাকে বর্গ সেমি লিখতে পারি বা সেমি স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা হলো 20 বর্গ সেমি। 3-1, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। ছবিটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য বলা নেই, কিন্তু বলা আছে 20% ক্ষতিতে বিক্রি করেছেন আর 200 টাকা আরও বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য x টাকা ধরে নেব, আর 20% ক্ষতিতে বিক্রয় করলে কত বিক্রয় মূল্য হচ্ছে সেটা বের করে নেব। তারপরে 5% লাভে কত বিক্রয় মূল্য আছে সেটা বের করে নেব। বের করলে সেই যে বিক্রয় মূল্যটা বেরোবে সেটা আগের বিক্রয় মূল্যের চেয়ে 200 টাকা বেশি। এই সত্য ব্যবহার করে আমরা সমীকরণ তৈরি করব, সেখান থেকে সমাধান করে x এর মান বের করব। তাহলে প্রথমে আমাকে ছবিটির ক্রয় মূল্য x টাকা ধরতে হবে। মনে করি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। ছবিটির ক্রয় মূল্য x টাকা। তো 20% ক্ষতিতে, 20% ক্ষতি মানে হলো যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 90 টাকা, না 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 20 টাকা কম, অর্থাৎ 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে, সেই জন্য বিক্রয় মূল্যটা ডান দিকে রাখলাম। বিক্রয় মূল্য সমান 80 টাকা। এখন ক্রয় মূল্য যেহেতু x টাকা আছে, তাহলে ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করতে হবে, সেই জন্য এখানে x লিখব। 80 ইন্টু এক্স বাই 100, 20 দিয়ে কাটলে 4 20 80, এটা 5 20 100 সমান 4x বাই 5 টাকা। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। এখন বলা আছে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে 5% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করে নিই। 5% লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 105 টাকা। তাহলে কারণ 5 টাকা বেশি হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 105 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 105 বাই 100 টাকা। ক্রয় মূল্য এখানে x টাকা ছিল, x টাকা হলে বিক্রয় মূল্য সমান 105 ইন্টু এক্স বাই 100। এখন যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 20 100, 5 21 105, এটা হলো 21x বাই 20 টাকা। এটা কিন্তু বিক্রয় মূল্য বেরিয়েছে, আর আগের যে বিক্রয় মূল্য ছিল সেটা 4x বাই 5 ছিল। তো এখানে বলা আছে কি, এখানে বলা আছে যে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, অর্থাৎ এখন যে বিক্রয় মূল্যটা বেরোলো সেটা আগের বিক্রয় মূল্যের চেয়ে 200 টাকা বেশি, অর্থাৎ এটা বেশি এবং আগের যে 4x বাই 5 আছে ওটা কম, তাহলে ওটা 200 টাকা কম। তাহলে এই বেশি মূল্যের থেকে আমাদের এই কম মূল্যটা, এইটা বিয়োগ করলে 200 হওয়ার কথা, যেহেতু এটা 200 টাকা কম, সেই জন্য এখানে লিখতে হবে প্রশ্নানুসারে এই 21x বাই 20 তার থেকে বিয়োগ করছি 4x বাই 5, এটা সমান হলো 200। 20 এবং 5 এর লসাগু 20, 20 দিয়ে 20কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 21কে গুণ, তাহলে 21x মাইনাস 5 দিয়ে 20কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16, 16x সমান 200। তাহলে 21 থেকে 16 বিয়োগ করলে 5, 5x বাই 20 সমান 200। এখানে কাটাকুটি করতে পারি, কাটাকুটি করলে
5 একে 5, 4 5 20, তাহলে x/4 এখান থেকে আমরা পাই x = 4 এবং 200 গুণ করলে 800। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল ছবিটির ক্রয় মূল্য কত। এরপরে আছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 12টি জিনিস আমরা 1 টাকায় বিক্রি করছি, তাতে 4% ক্ষতি হচ্ছে। তাহলে 12টি জিনিস কত টাকায় কিনেছিলাম সেটা বের করতে হবে প্রথমে। তাহলে 4% ক্ষতিকে হাতিয়ার করে আমরা কত টাকায় কিনেছিলাম 12টি জিনিস সেটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে লিখতে হবে 4% ক্ষতিতে। তাহলে এখানে বুঝে নাও যে 4% ক্ষতি মানে 100 টাকায় কিনে 4 টাকা কমে বিক্রি, অর্থাৎ 96 টাকায় বিক্রি। তাহলে 4% ক্ষতিতে এখানে যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে যে টাকায় 12টি, তারপরে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু 1 টাকাতে বিক্রি করেছে লেবু, তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। 4 দিয়ে কাটাকুটি করতে পারি, এখানে 4 25 = 100 আর 4 24 = 96, তাহলে সমান 25/24 টাকায় কেনা ছিল 12টা কমলা লেবু। এখানে 12টা কমলা লেবু নয়, এখানে আছে টাকায় 12টি জিনিস কিন্তু 25/24 টাকায় কেনা ছিল। এখন 44% লাভ করতে হবে। তাহলে 44% লাভ করতে হলে 44% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 140 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144/100 টাকা। আর ক্রয় মূল্য যদি 25/24 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 144/100, এর সাথে গুণ করতে হবে 25/24। 12 দিয়ে কাটলে 12 × 2 = 24, 12 12 = 144। তারপরে 100 দিয়ে কাটাকুটি করলে 25 দিয়ে কাটাকুটি করলে 25 একে 25, 4 25 = 100। তারপরে 2 এবং 12 কাটলে 6 2 × 12, 4 কেটে 2, 6 কেটে 3, 2 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে হলো 3/2 টাকা। তাহলে 12টি জিনিস বিক্রি করতে হবে 3/2 টাকায়। তাহলে 1 টাকায় কটি জিনিস বিক্রি করতে হবে এটা বের করতে হবে। তাহলে লিখবো এখানে 3/2 টাকায় বিক্রয় করতে হবে 12টি জিনিস। এক টাকায় বিক্রয় করতে হবে 12/3-2টি জিনিস, সমান 12 × 2-3টি, 3 4 12, 4 4 2 8 সমান 8টি। তাহলে টাকায় 8টি করে জিনিস বিক্রি করতে হবে, তবে 44% লাভ হবে। তাহলে উত্তর হবে 8টি। এরপরে আছে 4 দাগে পরিসংখ্যা বিভাজন ছকটির বহুভুজ অঙ্কন করো। 2 দাগে আছে পরিসংখ্যা বিভাজন ছকটি আয়তলেখ অঙ্কন করো। তাহলে দেখো এই একের দাগটা আছে তোমাদের টেক্সট বইয়েরই অঙ্ক, এটা কোষে দেখি 11.2, এই 2 দাগটা হচ্ছে একের দাগটা, বইতে যে একের দাগটা আছে এই একের দাগের অঙ্কটা। আর এটা আছে
1 দাগেরটা আছে 11 দাগের অঙ্কটা। এখানে এই 11 দাগের অঙ্কটা দেখো, 11 দাগের অঙ্কটাই ওটা দেওয়া আছে। তো টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা এই অঙ্ক দুটো ওখান থেকে পেয়ে যাবে। আমি পুনরায় করাচ্ছি না, তোমরা ওখান থেকে দেখে নেবে। আর ভিডিওর যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখতে পারো। 5 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। আর এটা আছে, এটা তোমাদের টেক্সট বইতেই 124 পৃষ্ঠা 20 নম্বর উপপাদ্য। আর প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান, এটা 178 পৃষ্ঠা 23 নম্বর উপপাদ্য। তোমরা এটা ওখান থেকে দেখে নাও। বই থেকে চেষ্টা করো, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, আমি এর জন্য আলাদা ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। 6 রাখে আছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করো ত্রিভুজ এপিবি সমান ত্রিভুজ এসিপি। তো এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমি আঁকবো। এখানে একটা বিষমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, এ বি সি, আর এর মধ্যমা এডি। যে কোনো একটা বিন্দু পি আমি এখানে পি বিন্দু ভাবলাম, তাহলে এবিপি এই ত্রিভুজটা, আর এসিপি এই ত্রিভুজটা। আমি ত্রিভুজ দুটোকে ডার্ক করে দিই, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নাকি সমান সেটা প্রমাণ করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজ এর এডি মধ্যমার উপরে, এটা দেওয়া আছে, মধ্যমার উপর এখানে লিখব প্রদত্ত, এডি মধ্যমার উপর যে কোনো বিন্দু পি। এবার যেটা প্রমাণ করতে হবে তাকে বলা হয় প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসিপি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার এই ছবি দিয়ে প্রমাণ হবে, সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট প্রমাণ লিখব। প্রমাণ লেখার ক্ষেত্রে যেহেতু এডি যেহেতু মধ্যমা, আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। তো মধ্যমা তখন বলতে পারি অতএব ত্রিভুজ এই দিকের ত্রিভুজটা অর্থাৎ এবিডি সমান ত্রিভুজ এই দিকেরটা এসিডি। তাহলে এবিডি আর এসিডি পরপর সমান। আবার এই যে সাদা ত্রিভুজটা আছে পিবিসি, ত্রিভুজ পিবিসি, এই ত্রিভুজের কিন্তু এডি মধ্যমা, কারণ বিসি এর মধ্যবিন্দু ডি আছে, তাহলে এরও এই পিডি মধ্যমা, এর পিডি মধ্যমা। পিডি যখন মধ্যমা, তাহলে আমরা বলতে পারবো অতএব পিবিডি ত্রিভুজ এবং পিসিডি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ত্রিভুজ পিবিডি সমান ত্রিভুজ পিসিডি। এখন এর থেকে এটা যদি বিয়োগ করি, অতএব ত্রিভুজ এবিডি, তার থেকে বিয়োগ করছি এটা ত্রিভুজ পিবিডি। তাহলে বাদিকটা বিয়োগ করলাম, তাহলে ডান দিকের বিয়োগফলের সাথে সমান হবে, এর থেকে এটা বিয়োগের সাথে সমান হবে ত্রিভুজ এসিডি মাইনাস ত্রিভুজ পিসিডি। বা এটা এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারতাম, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, এভাবে লিখতে পারতাম। বা না লিখলে যদি ডাইরেক্ট এটা লিখি তবুও ঠিক আছে। এবিডি অর্থাৎ সমগ্র এই বাদিকের ত্রিভুজটা, আর পিবিডি সাদা কালারের ত্রিভুজটা। তাহলে এই টোটালটা থেকে বাদিকের টোটাল থেকে সাদা কালারের বিয়োগ করলে আমরা ডার্কেন ত্রিভুজটা পাবো।
আর এদিকে এসিডি অর্থাৎ ডান দিকে টোটাল ত্রিভুজ, তার থেকে বিয়োগ করছি পিসিডি অর্থাৎ এই সাদা কালারের ত্রিভুজটা বিয়োগ করছি, তাহলে ডার্ক কালারের ত্রিভুজটা আমরা পাবো। অর্থাৎ এই বিয়োগফলটা এই ত্রিভুজটাকে বোঝাই, এই বিয়োগফলটা এই ত্রিভুজটাকে বোঝাই। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখান থেকে বলতে পারছি। অতএব ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এসি পি, এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে প্রদত্ত, প্রামাণ্য এবং প্রমাণ, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে 6-2 দাগে এখানে আছে এবিসিডি সমান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিও এবং কিউ। প্রমাণ করো যে পিবি কিউডি একটি সমান্তরিক এবং ত্রিভুজ পিবিসি সমান 1-2 সামান্তরিক পিবি কিউডি। তাহলে যেভাবে নির্দেশ দেওয়া আছে প্রথমে সেইভাবে ছবিটা এঁকে নিতে হবে। এটা 6-2। প্রথমে বলা আছে এবিসিডি সমান্তরিকের এবি ও ডিসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ। তাহলে প্রথমে এবিসিডি সমান্তরিক এঁকে নিতে হবে। এ বি সিডি সামান্তরিক এঁকে নিলাম। তারপরে এবি ও ডিসি, এটা এবি এর মধ্যবিন্দু পি বলা আছে, আর এটা ডিসি এর মধ্যবিন্দু কিউ বলা আছে, এটা কিউ। তাহলে প্রমাণ করো পিবি কিউডি অর্থাৎ এই যে চতুর্ভুজটা, এটা একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। এবং পিবিসি ত্রিভুজ, পিবিসি অর্থাৎ এই ত্রিভুজটা, এই ত্রিভুজ পিবিসি, এটা হাফ সামান্তরিক পিবি কিউডি। এই ত্রিভুজটা পিবি কিউডি এর হাফ, এর ক্ষেত্রফল ওই সামান্তরিকের হাফ, সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে, সেটা হচ্ছে প্রদত্ত। তাহলে যেটা দেওয়া আছে যে এবিসিডি সামান্তরিকের এবি ও সিডি এর মধ্যবিন্দু পি ও কিউ। আচ্ছা, এবার যেটা প্রমাণ করতে হবে তাকে বলা হয় প্রামাণ্য। তাহলে প্রামাণ্য অর্থাৎ প্রমাণ করতে হবে পিবি কিউডি একটি সামান্তরিক আর প্রমাণ করতে হবে পিবিসি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ পিবিসি সমান হাফ সামান্তরিক পি বি কিউ ডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে। সুতরাং এখানে লিখব প্রমাণ, অঙ্কন কিছু করার দরকার নেই, প্রমাণ লিখব। প্রমাণ আমরা জানি এবিসিডি সমান্তরিক, তাহলে এবি সমান্তরাল সিডি, এবিসিডি সমান্তরিক, অতএব এবি সমান্তরাল সিডি ও এবি সমান সিডি। আচ্ছা, এবি আর সিডি পরপর সমান, এবি এর মধ্যবিন্দু পি, সিডি এর মধ্যবিন্দু কিউ। তাহলে আমরা বলতে পারি এই বিপিটা এবং কিউডিটা পরপর সমান। আবার এবি ও সিডি এর মধ্যবিন্দু পি ও কিউ, অতএব তাহলে এই বিপিটা এবির হাফ, বিপি সমান এবির হাফ। আচ্ছা, এবি আর সিডি পরপর সমান, তাহলে আমরা এবি না লিখে এটা সিডির হাফ লিখতে পারি। আবার দেখো এই সিডি এর মধ্যবিন্দু কিউ, তাহলে সিডি এর হাফ মানে সেটাকে আমরা ডি কিউ লিখতে পারি, ডি কিউটাও সিডির হাফ,
তাহলে সিডির হাফ সিডি এখানে আমরা লিখতে পারি ডিকিউ। তাহলে পেলাম বিপি সমান ডিকিউ, এটা কাজে লাগবে। আর এবি সমান্তরাল সিডি এটা বলাই আছে কারণ এটা সামান্তরিক। তাহলে এবি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে বিপি আর ডিকিউ সমান্তরাল এবং বিপি এবং ডিকিউ পরপর সমান্তরাল। তাহলে এখন এই চতুর্ভুজটা দেখি পিবি কিউডি এর এই এক জোড়া বাহু পরপর সমান আবার সমান্তরাল। আমরা জানি কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু যদি পরপর সমান হয় এবং সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। বিপি কিউডি, বিপি এখানে পিবি, বিপি নয়, পিবি কিউডি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুর নাম বলে দিই বিপি আর কিউডি। বিপি ও কিউডি বা ডিকিউ পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, সুতরাং এটি একটি সমান্তরিক। সুতরাং পিবিকিউডি একটি সামান্তরিক। তাহলে কিন্তু আমরা প্রথমটা প্রমাণ করে ফেললাম যে এটি একটি সামান্তরিক প্রমাণ করা ছিল। তাহলে এখানে লিখব প্রমাণিত। এরপর প্রমাণ করতে হবে পিবিসি ত্রিভুজটা এই সামান্তরিকটার হাফ। আবার দেখো যে এই সামান্তরিকটা বিপি ভূমি এবং সিডি সমান্তরাল যুগলের মধ্যে আছে। বিপি ও সমান্তরাল সিডি, এবি আর সিডি যদি সমান্তরাল হয় বিপি আর সিডি সমান্তরাল হবে। তাহলে অতএব পিবিসি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ পিবিসি ও সামান্তরিক পিবি কিউডি একই ভূমিটা হলো বিপি ও একই সমান্তরাল যুগল বিপি ও সিডি এর মধ্যে আছে। তাহলে একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে অতএব বলতে পারি ত্রিভুজ পিবিসি সমান হাফ সামান্তরিক পিবি কিউ ডি। তাহলে এটা প্রমাণ করে ফেললাম, এখানে লিখব প্রমাণিত। তাহলে এখানে লক্ষণীয় যে এই পয়েন্টগুলো থাকতে হবে, প্রদত্ত, প্রামাণ্য, প্রমাণ। এখানে অঙ্কন করার দরকার নেই, সেই জন্য অঙ্কন যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু লিখিনি, কারণ এখানে আলাদা করে কিছু অঙ্কন করতে হয়নি, যা যা প্রশ্ন বলা ছিল সেগুলো দিয়ে প্রমাণটা হয়েছে। 7 আছে যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। তাহলে পঞ্চভুজ যেহেতু যে কোনো বলা আছে, তো এখানে যে কোনো একটা পঞ্চভুজ অঙ্কন করছি। এখন পঞ্চভুজটা হলো এ
বি সি ডি ই। তাহলে এবি বাহুকে উভয় দিকে বাড়িয়ে দিতে হবে। প্রথমে এবি বাহুকে উভয় দিকে বাড়িয়ে দিলাম। এরপরে এডি আর এবি কর্ণ টানতে হবে। এখন এডি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। তার জন্য এই কোণটা সমান করে ই বিন্দুতে একটা কোণ আঁকবো। তাহলে এর দুই প্রান্তের নাম দিলাম এক্স ওয়াই। এই যে এই বাহু যেখানে ছেদ করেছে এর নাম দিলাম এফ, এর নাম দিলাম জি। এখন ডি বিন্দুর সাথে জি বিন্দু যুক্ত করতে হবে আর ডি বিন্দুর সাথে এফ বিন্দু যুক্ত করতে হবে। তো এখানে ত্রিভুজ ডি এফ জি সমান পঞ্চভুজ ABCDE। এরপরে 7-2 ত্রিভুজ এবিসি অঙ্কন করো, যার এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার, কোণ এবিসি 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এসি বাহু, তাহলে এসি বাহুকে ভূমি ধরে ত্রিভুজটি অঙ্কন করব। তো প্রথমে যে বাহুর মাপগুলো দেওয়া আছে 6 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, প্রথমে এঁকে নিতে হবে। এটা 6 সেন্টিমিটার আর এর নাম হলো এবি। তাহলে এটা 9 সেন্টিমিটার, এর নাম হলো বিসি। তাহলে সামান্তরিক আঁকার জন্য এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এটার নাম দিলাম CX, কারণ ত্রিভুজটা এরকম হবে, যেহেতু বিসিকে আমি এসিকে ভূমি ধরবো। এসির এখানে বলা আছে কি, এখানে বলা আছে যে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এ বি সি এরকম ত্রিভুজটা আঁকবো, যেখানে এখানে হবে, এখান থেকে সামুদ্রিকটা শুরু হবে। তো সি পেয়ে গেলাম, এখন আমাকে পেতে হবে এ বিন্দু। তাহলে আচ্ছা, তারপরে এখানে আরও বলা আছে যে কোণ এবিসি সমান 55 ডিগ্রি। যাই হোক, এভাবে ত্রিভুজটা আঁকতে গেলে একটু কঠিন হবে। তো এখানে এই বিসি বাহুটাকে ভূমি ধরি, কারণ এখানে জায়গা শর্ট আছে। এখানে বি নিলাম, এখানে এক্স নিলাম। এরপরে বিসি সমান 9 সেন্টিমিটার, এখান থেকে বিসি মাপ নিয়ে
এখানে নাম দিলাম সি, তাহলে বিসি পেলাম। এবার আমাকে এ বিন্দু পেতে হবে, তার জন্য কোণের মাপ বলা আছে যে কোণ এবিসি সমান 55 ডিগ্রি। তাহলে এখানে 55 ডিগ্রি কোণটা চাঁদা দিয়ে আঁকতে হবে। তো এই পাশে এঁকে নিই। এই রেখার সাথে এই রেখা এবং এই বিন্দুর সাথে প্রথম বিন্দুটা মেলালাম, মিলিয়ে 50, এখানে 55। তাহলে এটা হলো 55 ডিগ্রি কোণ। বি বিন্দুতে 55 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এটা হলো ওয়াই। এখন এ বিন্দু পেতে গেলে আমাকে এই এবির মাপ নিতে হবে। এবি সমান, এখানে এ বিন্দু পেলাম। এখন সমান্তরিক আঁকতে হবে। তো সমান্তরিকের একটি বাহু এই এসি এর হাফ। তাহলে সমান্তরিককে এভাবে আঁকতে গেলে আমাকে বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল একটা সরলরেখা এঁকে নিতে হবে। তারপরে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এখানে বাঁদিকে জায়গা শর্ট আছে, আমি নতুন জায়গায় ত্রিভুজটা এঁকে আমি সমান্তরিকটা এঁকে দিচ্ছি। তো ত্রিভুজটা আমি এখানে এঁকে নিয়েছি। এখন বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তো এখান থেকে সমান্তরাল সরলরেখা আঁকতে গেলে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো, যেটা কিনা একান্তর কোণ। আর একান্তর কোণ দুটো সমান করে আঁকলে যে সরলরেখা দুটো পাওয়া যায়, ভেদকের উভয় পাশে একান্তর কোণ সমান হলে যদি সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখা দুটি পরস্পরের সমান্তরাল হয়। তো এখানে একটা এইভাবে একান্তর কোণ আঁকতে হবে। এর সমান্তরাল করে এই সরলরেখা এঁকেছি। তো এটা হলো এবিসি ডি ই। এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে এসি বাহুর। তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে যেভাবে আঁকতে হয় আর কি। এটা ডিই, এটা এফ, এটা জি, ছেদ বিন্দুটার নাম দিলাম এইচ। এরপরে সামুদ্রিক আঁকতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। আমি সমুদ্রটা এইভাবে আঁকবো, এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। আর এই যে সরলরেখাটা আছে একে আরেকটু বাড়িয়ে দিই। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা আই নাম দিলাম। এরপরে এইচ থেকে সি পর্যন্ত এই মাপটা নিয়ে আই বিন্দুতে বসিয়ে আই ই থেকে এই আই যে অংশ কেটে নেওয়া হলো, এরপরে জেসি যুক্ত করা হলো। তাহলে আমরা সামান্তরিক পেয়ে গেলাম এইচ আই জে সি।
ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক এইচ আই জে সি। 8 এক দাগে আছে একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলা আছে আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলা আছে। তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিতে হবে। অন্তর যেহেতু 3 মিটার, তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 মিটার। মনে করি প্রস্থ সমান এক্স মিটার, অতএব দৈর্ঘ্য সমান এক্স প্লাস 3 মিটার। এরপরে কর্ণের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মিটার। তাহলে এটা সমান 15 মিটার দেওয়া আছে, সমান 15 মিটার। তাহলে এখান থেকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। রুটের মধ্যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো, যেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার আছে, সমান ডান দিকে 15 বা রুট এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণ 6 অর্থাৎ 6x প্লাস 3 3 9। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এটা 2x স্কোয়ার করে দিই, সমান 15। এবার উভয় দিকে বর্গ করব, তাহলে রুট চিহ্নটা উঠে যাবে, বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 15 15 225, বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 6x, এটা 225 থেকে 9 বিয়োগ করতে হবে। 9 আর 6 দিলে 15 হয়, হাতে 1, তাহলে এটা হলো 216 সমান 0। 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে পাই এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। আমরা যদি 9 বরং 108 হয়, এই মধ্যক বিশ্লেষণ পদ্ধতিতে বাদিকটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 9 বরং যখন 108, তাহলে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স প্লাস 12, 9 কমন নিলে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 12 কমন নিলাম, থাকছে এক্স মাইনাস 9, এটা সমান 0। তাহলে এক্স প্লাস 12 যদি আমরা 0 লিখি, তাহলে এক্স সমান হচ্ছে -12। এক্স যেহেতু দৈর্ঘ্য বা প্রস্থ, এটা বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, সুতরাং এটা 0 লিখব না, এটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 9 এটা সমান 0, বা এক্স সমান 9, ও এক্স প্লাস 3 যেটা আছে, এক্স প্লাস 3 সমান 9 প্লাস 3 ইজ ইকুয়াল টু 12। তাহলে 9 এবং 12 হলো দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 9 মিটার। এবার পরিসীমা বের করতে হবে। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু 21 মিটার সমান 42 মিটার। আর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো 12 আর প্রস্থ 9 বর্গমিটার সমান 108 বর্গমিটার। তাহলে এখানে কমপ্লিট হলো। এবার 2, কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, এটা 13 সেন্টিমিটার বলা আছে, দৈর্ঘ্য এর ভূমি এ সেন্টিমিটার এবং উচ্চতা
20 সেন্টিমিটার ধরলাম। তাহলে মনে করি ভূমি সমান a সেমি ও উচ্চতা বা লম্ব সমান 20 সেমি। তাহলে পরিসীমা আছে এই তিনটি বাহুর যোগফল, অতএব সমান a প্লাস বি প্লাস 13, এটা সমান দেওয়া আছে 30, বা a প্লাস বি সমান 30 মাইনাস 13, এটা হলো 17, a প্লাস বি সমান 17 পেলাম। আবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 13 স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঘুরিয়ে লিখলে পাই a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 13 13 169। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ভেঙে দিলে আমরা পাবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সমান 169। এখানে মাথায় রাখতে হবে যে এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি a এবং উচ্চতা b, অর্থাৎ 1/2 ab হবে এর ক্ষেত্রফল। তাহলে আমার উদ্দেশ্য এখান থেকে ab বের করা বা 1/2 ab বের করা। তাহলে a প্লাস বি এর মান 17 আছে, তাহলে 17 স্কোয়ার মাইনাস 2ab সমান 169, বা 17 17 289, সাথে সাথে 49 9, হাতে 4, সাথে 7 4 11, 289 হলো, মাইনাস 2ab সমান 169, বা মাইনাস 2ab সমান 169 মাইনাস 289, তাহলে এর থেকে 169 বিয়োগ করতে হবে। এটা পেলাম 0, এটা পেলাম 2, এটা 1, অর্থাৎ 120, মাইনাস 2ab সমান মাইনাস 120, মাইনাস মাইনাস দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে ab সমান 120/2, এটা হলো 60, বা ab/2 সমান 60/2, বা 1/2 ab সমান 30, অতএব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 30, অতএব ক্ষেত্রফল সমান 30 বর্গমিটার। এরপর 3-এর দাগ। একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখান থেকে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব বের করতে হবে। এটা 19 সেন্টিমিটার আর এটা 9 সেন্টিমিটার। এ বি সি ডি। এখন এখান থেকে যদি লম্ব টানি, এটা আয়তাকার চিত্র হচ্ছে, আর এই সাইডটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তো তির্যক বাহু দুটির দৈর্ঘ্য বলা আছে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। এটা 8 সেমি, এটা ছোট 6 সেমি। এখান থেকে এই পর্যন্ত মনে করো এ বি সি ডি, এখানে ই দিলাম, এটা হবে 19 মাইনাস 9 সমান 10 সেমি। তাহলে এখান থেকে আমরা এই উচ্চতা বের করতে পারবো সমকোণী ত্রিভুজ ধরে নিয়ে। এডিই সমকোণী ত্রিভুজের লম্ব সমান ডি, ভূমি সমান
এটা 10 সেন্টিমিটার, আর অতিভুজ সমান 8 সেন্টিমিটার। অতএব আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা 8 × 64 সমান ডি স্কোয়ার প্লাস 100, বা ডি স্কোয়ার সমান 100 - 64 সমান 36 সমান 6 স্কোয়ার। অতএব ডি সমান 6। তাহলে আমরা উচ্চতা 6 পেয়েছি, তাহলে ক্ষেত্রফল হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উহাদের মধ্যে লম্ব দূরত্ব সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এটা হলো 19 + 9 ইন্টু উহাদের মধ্যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব হবে 6 বর্গ সেমি সমান 1/2 ইন্টু 19 এবং 9, এটা হলো 28 ইন্টু 6 বর্গ সেমি। তো এখানে 3, 28কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 8 = 24 × 4, 3 × 8 = 24 × 4 হাতে 2, 3 × 2 = 6, 7, 8 সমান 84 বর্গ সেমি। এরপরে 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পিতলের পাত থেকে সর্ববৃহৎ যে বৃত্তাকার পাত কেটে নেওয়া যাবে, সেই বৃত্তাকার পাতের পরিধি নির্ণয় করা। অর্থাৎ প্রথমে ব্যাসার্ধ বের করতে হবে, তারপরে পরিধি বের করতে হবে। এখন বর্গাকার ক্ষেত্রের 196 সেমি বর্গ ক্ষেত্রফল আছে তার, তাহলে বর্গাকার ক্ষেত্রে প্রথমে বাহুদৈর্ঘ্য বের করে নিই। বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য সমান 196 এর বর্গমূল করতে হবে, তাহলে সেমি চোদ্দো 4 4 × 6 হাতে 1, 4 × 4 = 5, 14 × 14, তাহলে এটা হলো 14 সেমি। 14 সেমি বেরোলো বাহুর দৈর্ঘ্য। এখন না, এটা বর্গাকার পাত, প্রথমে একটা বর্গক্ষেত্র, তার মধ্যে একটা বৃত্ত, বৃত্তটি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুকে টাচ করবে, কিছুটা এরকম। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো বৃত্তের ব্যাস, তাহলে অতএব বৃত্তের ব্যাস সমান 14 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 7 সেমি। ব্যাসার্ধ আর দিয়ে লেখা হয়, ব্যাসার্ধ পেলাম 7 সেন্টিমিটার। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি নির্ণয় করো। ও এখানে পাত থেকে 4টি বৃহৎ, ছবিটা ভুল হলো, 4টি বৃহৎ পাত কাটা হয়েছে। তো একে 4 ভাগে ভাগ করে নিই। এখন একটা পাত, একটা বৃত্তাকার পাত এরকম হবে, তাহলে সেই বৃত্তাকার পাতের যে ব্যাস, এটা ব্যাস, তাহলে ব্যাস হবে কি বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্যের হাফ। তাহলে বৃত্তাকার পাত, প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাস সমান, এখানে 14 সেমি বেরিয়েছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 14/2 সেমি সমান 7 সেমি। ব্যাসার্ধ সমান 7/2 সেমি, 7/2 সেমি। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি নির্ণয় করো।
পরিধি সমান 2πr সমান 2 ইন্টু 22/7 ইন্টু 7/2 সেমি সমান 22 সেমি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।